সো অফিসিয়ালি আমরা আজকে জেনে গেলাম যে আইএসএল লিগ টেবিলে 4, 5 এবং 6 এই তিনটে পজিশনে কারা শেষ করছে। 4 নম্বরে ওড়িশা এফসি, 5 নম্বরে কেরালা, যেহেতু আজকে কেরালা হায়দ্রাবাদকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে এবং 33 পয়েন্ট তারা রিচ করেছে। এবং চেন্নাইন এফসি তারা যদি লাস্ট ম্যাচটা জিতেও তাহলেও 30 পয়েন্টে শেষ করছে, অর্থাৎ তাদের জন্য 6 নম্বর পজিশনটা থাকছে। কিন্তু টেকনিক্যালি আমরা কিন্তু এখনও অবধি 1, 2, 3-এর অপেক্ষাতে রয়েছি এবং সেখানে 14 তারিখ এবং 15 তারিখের দুটো ম্যাচ আমাদের বলে দেবে যে ফাইনালি কার পজিশন কী হচ্ছে। এবং 15 তারিখের ম্যাচটা, সেই ম্যাচটার দিকে অল ওভার ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তাকিয়ে রয়েছে। মোহনবাগান ঘরের মাঠে মুম্বাইকে ফেস করবে লিগ শিল্ড জেতার জন্য। 3 পয়েন্ট ছাড়া কোনো কথা হবে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে যেটা প্ল্যান রয়েছে যে মোটামুটি 60,000 টিকিট সেল করার, 60,000 মোহনবাগান ফ্যান্স সেদিনকে মাঠে থাকার মতো প্ল্যানিংয়ে রয়েছে। এবং সেটা যদি হয়ে যায় তাহলে সেই অ্যাটমসফিয়ারটা ইউ ক্যান ইমাজিন, ইউ জাস্ট ক্যান ইমাজিন কি সেই অ্যাটমসফিয়ারটা কী লেভেলে থাকবে। এবং আমি এখানে সিরিয়াসলি বলছি, সারাদিনে আমি এতজনের কাছ থেকে মেসেজ পেয়েছি 15 তারিখের ম্যাচটাতে থাকার জন্য মাঠে। আমার কাছে টিকিট এসে পড়ে রয়েছে, বাট সরি টু সে আমার ফ্যামিলিতে এমনই একটা প্রবলেম যে আমার পক্ষে এত রাত্রিরে খেলা দেখে বাড়ি ফেরাটা জাস্ট অসম্ভব। কারণ আমরা জাস্ট দুজন থাকি, একজনকে বাড়ির মধ্যে একা রেখে আমার পক্ষে রাত্রির 11টা 12টা অবধি থাকাটা সিরিয়াসলি পসিবল না। বাট আমার মনটা পুরোপুরি পড়ে থাকবে যুব ভারতীতে, পুরোপুরি পড়ে থাকবে মোহনবাগানের 3 পয়েন্টের জন্য। বাড়িতে বসে অবশ্যই সেই ম্যাচটাকে এনজয় করতে চাই, সেই ম্যাচের ভাইবসটাকে নিতে চাই বাড়িতে বসে, এবং অবশ্যই ম্যাচের শেষে সেই ম্যাচ নিয়ে কথা বলতে চাই। যাদের আমি রিকোয়েস্ট রাখতে পারলাম না তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট সত্যি আমার কিছু করার নেই। আর অবশ্যই বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ন্যাচারালি কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে। দুটো ক্লাব আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তারা কিন্তু ভীষণভাবে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। মোহনবাগান আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, এখন টার্গেটটা মেন হচ্ছে যে লিগ শিল্ড জেতা, সেটা হচ্ছে মেন টার্গেট। কিন্তু সেকেন্ডারি টার্গেট যেটা রয়েছে যে কিছু প্লেয়ার তো সিগনেচার করাতেই হবে, কিছু জায়গা তো ভরাট করতেই হবে, কারণ 2-1 প্লেয়ার তো চলে যাচ্ছে বা কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে প্লেয়ার নিয়ে আসতে হবে, কারণ বেঞ্চের যে স্ট্রেংথটা একটা টিমকে কোথাও চ্যাম্পিয়নশিপের দিকে ঠেলে দেয়। আজকে তুমি মোহনবাগান বা মুম্বাই এই দুটো টিমের দিকে তাকিয়ে দেখো, এদের যেমন স্টার্টিং 11টা কোথাও একটা হাই কোয়ালিটি থাকছে, ঠিক তেমন কিন্তু বেঞ্চেও একটা ভালো স্ট্রেংথ থাকছে। বেঞ্চেও এমন কিছু ভালো কোয়ালিটির প্লেয়ার থাকছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। এবং সেখানে অবশ্যই মোহনবাগান মুম্বাই তারা কিন্তু বেঞ্চকে আরও স্ট্রেংথ করে দেওয়ার জন্য তারা সামার ট্রান্সফার উইন্ডোতে নামবে এবং তাদের প্ল্যানিং কিন্তু সামনে আসছে। কিন্তু অবশ্যই আজকে ভিডিওতে মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলবো। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রবলেমটা একটু অন্যরকম, কারণ আরও বেটার ওয়েতে টিমকে ডেভেলপ করতে হবে। কারণ যত ভালোভাবে এই সিজনটা শেষ হোক না কেন, 4টে আইএসএল সিজনের মধ্যে যে ইস্টবেঙ্গলকে সবাই আগে থেকে ভেবেই নিত যে বটম লাইনে শেষ করবে, প্রথম সিজনের পরের দুটো সিজনও সেই বটম লাইনে থেকেছে, কিন্তু এই সিজনে প্রথমবার ইস্টবেঙ্গলে যে 6 নম্বরে শেষ করতে পারে সেটা প্রায় জার্নি শেষ অবধি সবাই আশা জিয়ে রেখেছিল যে হলেও হতে পারে, একটা মোটামুটি চান্স ক্রিয়েট হয়ে থেকেছিল। বাট সেটা ফাইনালি হয়নি। কিন্তু পরবর্তী সিজনে যদি তোমাকে ভালো কিছু করতে হয়, কারণ বাকি টিমগুলো অলরেডি ভালো কিছু করার মতো প্ল্যানিং স্টার্ট করে দিয়েছে, 13টা টিমের আইএসএল হবে, দুটো করে ম্যাচ বাড়ছে, ফাইট বাড়ছে, বাংলা থেকে আরও একটা টিম তোমাকে হার্ড কম্পিটিশন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারা শুরুতেই বলে দিয়েছে কি উই হ্যাভ 50 crores অফ বাজেট। তো সেখানে বুঝতে পারা যায় যে অন্ততপক্ষে টিম বিল্ডিংয়ের জন্য তারা 35 থেকে 40 crores ইজিলি খরচা করবে, এবং বাকি যে রেস্ট অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা হয়তো তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোর জন্য তুলে রাখবে যদি কিছু মেরামতি সেখানে দরকার লাগে। কারণ কোনো টিমই পুরো যে অ্যামাউন্ট রয়েছে সেটাকে সামার ট্রান্সফার উইন্ডোতে খরচা করে দেয় না। তো সেখানে ইস্টবেঙ্গলের জন্য যেটা সব থেকে বেশি দরকার, যে বাজেটটা বাড়াতে হবে, কোয়ালিটি সিগনেচার লাগবে, ডোমেস্টিক বলো ফরেন প্লেয়ার বলো, সেই জায়গাতে বেশ কিছু প্ল্যানিং তো অবশ্যই শোনা যাচ্ছে। কিন্তু তার আগে মোহনবাগান রিলেটেড আমি দুটো কথা বলতে চাই। যে 15 তারিখের ম্যাচে মোহনবাগান সমর্থকদের যেটা সব থেকে বড় দাবি সেটা হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি ফিরছেন কিনা। কাল থেকে কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পেরেছি যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু 15 তারিখের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ডাগ আউটে বসতে চলেছেন। এটা একটা, আমি জানি না প্লেয়ারদের জন্য ঠিক কতটা মোরাল বুস্ট হবে, কারণ প্লেয়ারদের একটা আলাদা মোটিভেশন থাকে, প্লেয়াররা একটা সিস্টেমের মধ্যে থাকে, প্লেয়াররা অনেক বেশি করে কোচের সাথে কানেক্টেড রয়েছে অলরেডি। কারণ ক্যাপ্টেন নিজে জানাচ্ছে যে আমরা যা কিছু করেছি সবটাই কিন্তু হেড কোচের নির্দেশে হয়েছে, যা কিছু মুভমেন্টস হয়েছে, স্ট্র্যাটেজি চেঞ্জেস, সব কিছুর জন্য কিন্তু এখানে হাবাস তাঁর ইনপুটটাই কাজে লেগেছে। বাট ফ্যান্স
তারা কিন্তু দেখতে পাননি যে অ্যাকচুয়ালি হাবাস ঠিক কতটা ইনভলভড গেমের মধ্যে। সেই জিনিসটা 15 তারিখে তারা উইটনেস করতে চান। তারা চান যে হাবাস তিনি সাইড লাইনে থাকুন। কারণ 2020-21 সেই সিজনের লিগ সিল ডিসাইডিংয়ের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু হাবাসকে ফাঁকা হাতে ফিরিয়েছিল এবং 2020-21 সিজনের আইএসএল ফাইনাল, সেই ম্যাচেও কিন্তু হাবাস তিনি ফাঁকা হাতে ফিরেছিলেন। তাই মোহনবাগান সমর্থকরা চাইছে যে এই সিজনে, যেই সিজনে মোহনবাগান সমর্থকরা রেকর্ড করেছে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে আইএসএলে, সেই ম্যাচটাতে, সেই ডিসাইডিং ম্যাচটাতে অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি যেভাবেই হন না কেন সশরীরে উপস্থিত থাকুন। কারণ তার উপস্থিতিটা টিমকে যতটা চার্জ করবে তার থেকে অনেক গুণ বেশি 60,000 দর্শককে চার্জ করবে। তো সেই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রায় 100% যে 15 তারিখের ওই মেগা ফাইনাল ম্যাচটাতে, যেটাকে আমি অন্তত ফাইনাল ম্যাচই বলবো, সেই ফাইনাল ম্যাচটাতে হাবাস সাইড লাইনে উপস্থিত থাকতে চলেছেন। এবং হাবাস থাকা মানে কিন্তু অন্যরকম খেলা হবে, অন্যরকম খেলা হবে। এবং তার সাথে অবশ্যই সাহাল আব্দুল সামাদ। কারণ হয়তো লাস্ট দুটো ম্যাচের রেজাল্ট খুব একটা কেউ ফিল করতে পারেনি যে সাহাল খুব একটা থাকলে না থাকলে কী ফারাকটা হতে পারে। বাট যখন তোমাকে কোথাও ফাইনাল ডেতে ফুল স্ট্রেংথে নামতে হবে, তাহলে ফুল স্ট্রেংথই হোক। সেই ফুল স্ট্রেংথে সাহাল আব্দুল সামাদ, যাকে রেস্ট দিয়ে রাখা হয়েছিল ফুল ফিট করে তোলার জন্য, সেই সাহাল আব্দুল সামাদ কিন্তু প্রায় 100% নিশ্চিত যে 15 তারিখে মুম্বাইয়ের বিরুদ্ধে সাহাল ফিরতে চলেছে। অন্ততপক্ষে ওর কেরিয়ারে এখনও অবধি সবথেকে যে ভাইটাল ম্যাচ ছিল যখন ও কেরালাতে ছিল, ও আইএসএল ফাইনাল মিস করেছিল, সেমিফাইনাল মিস করেছিল, সেই ফাইনাল কিন্তু কেরালা হেরেছিল। তো দ্বিতীয়বার যে সুযোগ সাহাল আব্দুল সামাদ পেয়েছে তার টিমকে চ্যাম্পিয়ন করার, সেই সুযোগ কিন্তু মোহনবাগান জার্সিতে সাহাল অন্তত ছাড়তে চাইবে না। যতটুকু সময় পাবে সাহাল নিজের খেলাটাকে তুলে ধরবে এবং এই ধরনের ক্রিয়েটিভ প্লেয়ার যত বেশি মোহনবাগানে গেম টাইম পাবে, তত বেশি কিন্তু ফরওয়ার্ডরা বল পাবে, তত বেশি গোল হবে এবং তত বেশি মুম্বাইয়ের ওপর চাপ হবে। দ্যাটস ইট। আর অবশ্যই যদি এবার ঢুকি ট্রান্সফার রিলেটেড কিছু কথা, তাহলে প্রথমেই বলতে হয় ইস্টবেঙ্গল সমর্থকরা যেদিকে সব থেকে বেশি তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে ক্লেইটন সিলভা এবং সাউল ক্রেসপো। তাদের যে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে বিভিন্ন রকম মার্কেটে খবর রয়েছে, সেটা সত্য কী রয়েছে। দেখো, ফার্স্ট অফ অল ক্লেইটন সিলভা যে থাকছে এটা পরিষ্কার ব্যাপার, এটা বহুদিন থেকে পরিষ্কার হয়ে গেছিলো। এটাকে নিয়ে আর ঘুরিয়ে পেঁচিয়ে বলে কিছু লাভ নেই। কারণ একদম ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে ক্লেইটন সিলভাকে রাখা হবে এই রকম একটা সিগন্যাল কিন্তু রেডি হয়ে পড়েছিল এবং একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন ক্লেইটন সিলভার সাথে অলরেডি ডান এবং আগামী সিজনে ক্লেইটন সিলভার হাতেই আর্মব্যান্ড থাকতে চলেছে, ক্যাপ্টেন্সি করতে চলেছে, সামনে থেকে টিমকে লিড করতে চলেছে। বাট কতটা এফেক্টিভনেস আমরা ক্লেইটন সিলভার থেকে দেখবো, দের ইজ এ বিগ ডাউট। কিন্তু সেই জায়গাতে যে বিদেশি স্ট্রাইকার বা ফরওয়ার্ডের কথা উঠছে, যদি সেই সিগনেচারটা হয়ে যায় তাহলে হয়তো সেই ফরওয়ার্ডের উপর সবথেকে বেশি ফোকাস থাকবে এবং সামহাও ক্লেইটন সিলভা হয়ে যেতে পারে সেকেন্ড অপশন। কারণ মাদি তালালের মতো প্লেয়ার আসছে মানে ফরওয়ার্ডে যদি রবসন রবিনহোর মতো প্লেয়ার তাকে খেলানো হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারবো যে ক্লেইটন সিলভাকে সেকেন্ড চয়েস করে দেওয়া হতে পারে তার এজ এবং তার বর্তমান ফিটনেসের কথা ভেবে। কিন্তু যে প্লেয়ারকে নিয়ে প্রায় সম্ভাবনা চূড়ান্ত লেভেলে পৌঁছে যাচ্ছিল, তাকে নিয়ে একটু হলেও আশঙ্কার কালো মেঘ দানা বাঁধছে। আমি বলছি না যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছে বা সাউল ক্রেসপো খুব একটা চাইছে না, এরকম না। বাট সাউল ক্রেসপোর কাছে যেমন ইস্টবেঙ্গলের এক্সটেনশন অফার রয়েছে, ঠিক তেমনই কিন্তু বেঙ্গালুরু এফসির তরফ থেকে একটা ভালো ধরনের অফার রয়েছে এবং তার পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে চেন্নাইন এফসি তারাও কিন্তু একটা ভালো অঙ্কের প্রস্তাব সাউল ক্রেসপোর টেবিলে রেখেছে এবং এখানেই কোথাও সাউল ক্রেসপো এখনও অবধি ডিসাইড করতে পারেনি যে হোয়াট হি উইল ডু। কারণ এখন একটা লম্বা ছুটি রয়েছে, কোনো রকম ম্যাচ ট্যাচ কিচ্ছু নেই। তো সেই জায়গাতে আপাতত সাউল ক্রেসপোর হাতে কিন্তু লম্বা সময় পড়ে রয়েছে, লম্বা সময়। এপ্রিল মাসের অলমোস্ট ধরে নাও প্রায় পুরোটা বাকি রয়েছে, মে মাস বাকি রয়েছে, জুন মাস বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু সাউল ক্রেসপো অবশ্যই ডিসাইড করবেন যে তিনি কি করবেন। একটা কথা ঠিক যে ইস্টবেঙ্গলের তরফ থেকে যে এক্সটেনশনের অফার রয়েছে সেই অফার কিন্তু বেশ ভালো অফার। আবার এটাও ঠিক কথা যে বেঙ্গালুরু বা চেন্নাইয়ের তরফ থেকেও যে অফারটা এসে ঢুকেছে সেটাও কিন্তু একজন প্লেয়ারকে অ্যাট্রাক্ট করতে যথেষ্ট পরিমাণে সক্ষম। গত সিজনে ওড়িশার হয়ে ভালো খেলার পরেও ওড়িশা সাউল ক্রেসপোকে ধরে রাখার কোনো রকম প্ল্যানিং করেনি। হয়তো সেই জায়গা থেকে তারা আহমেদ জাহুকে সই করিয়েছে, এই সিজনে ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এই সিজনে সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের হয়ে বেস্ট পারফর্মার, তাকে যদি ইস্টবেঙ্গল ছেড়ে দেয় তাহলে তার রিপ্লেসমেন্ট খুঁজতে কিন্তু ভীষণভাবে টাফ হবে। আবারও একটা প্লেয়ারকে সিস্টেমের মধ্যে মানিয়ে নেওয়া, প্লেয়ারদের সাথে কম্বাইন করা ভীষণভাবে চাপের জায়গা হবে। কারণ ম্যাক্সিমাম জায়গাতে ইস্টবেঙ্গল যখন ফেল করেছে সেই জায়গাতে কিন্তু সাউল ক্রেসপোর মতো একটা সিগনেচার ভীষণভাবে হিট করেছে। বাট একটা কথা ঠিক যে একজন প্রফেশনাল
প্রফেশনাল প্লেয়ার কিন্তু সে ভাই পয়সার জন্য খেলে, সে যেখানে বেটার অফার পাবে, যেখানে বেটার সে কন্ট্রাক্ট পাবে, সেই সব কিছুকে কিন্তু সে আগে মান্যতা দেবে। এবং সেখানে আপাতত ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় যে কাজ হবে, যে বেঙ্গালুরু বা চেন্নাইয়ের যে অফার রয়েছে সেই অফারকে বিট করে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারটাকে আরও রিনিউ করে তার সামনে রাখা, তারপরে আমরা বলতে পারবো যে সাউল কিন্তু ইস্টবেঙ্গলের ডান হয়ে গেল। অ্যান্ড এর সাথে আরও একজন প্লেয়ার, সেই প্লেয়ার কিন্তু বিদেশি প্লেয়ার, এবং আগামী দিনে যদি সেই প্লেয়ারকে নিয়ে মুম্বাই মোহনবাগানে টানাপোড়েন হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ন্যাচারালি ডোমেস্টিক প্লেয়ার হোক বা ফরেন প্লেয়ার হোক, মোহনবাগান মুম্বাইয়ের যখন টানাটানি হয় তখন কিন্তু সেটা দেখতে মজা লাগে, সিরিয়াসলি মজা লাগে। কারণ আমাদের এখানে খুব লিমিটেড কিছু ক্লাবস রয়েছে যারা বড় প্লেয়ারকে নিয়ে টানাটানি করে, এবং সেটা নিয়ে মোটামুটি ফ্যানেদের মধ্যে বলো বা ন্যাচারালি যারা ফুটবলটাকে ভালোবাসে তাদের মধ্যে বলো, একটু হলেও আনন্দ থাকে। কারণ আমরা বিদেশি ফুটবলে এই জিনিসটা দেখি, আমাদের এখানে খুব বেশি দেখতে পাওয়া যায় না। কারণ একজন ছোটো প্লেয়ারকে নিয়ে টানাটানি করার থেকে বড় প্লেয়ারকে নিয়ে টানাটানি করলে কিন্তু তার যে কোথাও রিচটা রয়েছে, সেই রিচটা কিন্তু অনেক দূর অবধি এগিয়ে যায়। এবং সেটা কোথাও হতে পারে দিমিত্রি ডিয়ামান্টোগোসকে নিয়ে। কারণ দিমিত্রি ডিয়ামান্টোগোস পরিষ্কারভাবে কেরালা ব্লাস্টার্সের যে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার ছিল সেটাকে রিজেক্ট করেছে। কারণ ওর যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডের কাছাকাছি কেরালার অফার নেই। কারণ পরপর দুটো সিজনে ও যা পারফরমেন্স করেছে, ও যেভাবে পরপর দুটো সিজনে ডবল ডিজিট গোলস করিয়ে গেছে প্রায় একার হাতে, এই সিজনে বলা চলে যে কেরালাকে অনেকটা টেনেছে। আজকে কেরালা যে জায়গাতে রয়েছে তার কিন্তু একটা বড় ক্রেডিট দিমিত্রির কাছে থাকবে। এবং কেরালার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের একটা বিরাট বড় এফেক্টিভনেস রয়েছে। সেই জায়গাতে দিমিত্রি যেটা ডিমান্ড করছে সেটা কিন্তু কেরালা এই মুহূর্তে পে করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এবং সেখানে মুম্বাইয়ের একটা অফার বহুদিন ধরে ওর কাছে রয়েছে, যেহেতু পেরেরা ডায়াস চলে যাচ্ছে গোয়াতে, সেই জায়গাটা ফুলফিল করার জন্য মুম্বাই ডেসপারেট। বাট এখানে মোহনবাগান তাদের বহুদিনে থাকা গুড বুকে থাকা একটা প্লেয়ার, সেই প্লেয়ার কিন্তু দিমিত্রি ডিয়ামান্টোগোস। এবং কিছু কিছু সিগনেচার হয় যেইগুলো হয় যে একজন কোচের সিগনেচার, আর কিছু সিগনেচার হয় যেগুলো হয় যে একজন ম্যানেজমেন্টের সিগনেচার। ম্যানেজমেন্ট অনেক সময় একটা প্লেয়ারকে টার্গেট করে যে এই প্লেয়ারকে আমি তুলবো, এই প্লেয়ারকে আমি আমার ক্লাবে সই করাবো। এবং যদি আর্মান্দো সাদিকু তার এই সিজনে যে ইনকনসিস্টেন্সি রয়েছে, আমি বলছি না যে আর্মান্দো সাদিকু খুব খারাপ খেলেছে, আর্মান্দো সাদিকু পাতে দেওয়ার মতো পারফরমেন্স করেনি, বাট একজন সেন্টার ফরওয়ার্ডের থেকে, একজন অ্যাটাকারের থেকে তুমি যতটা এফেক্টিভনেস এক্সপেক্ট করো, সেটাতে যদি একজন প্লেয়ার রিচ করতে না পারে, শুধু গোল ট্যালিটা দেখলে হয় না, সে কতটা ইনভলভড হয়েছে গেমের মধ্যে সেটাও একটা বড় ম্যাটার করে। সেই জায়গাতে যদি আর্মান্দো সাদিকুর পরিবর্তে আগামী সিজনে, তার কন্ট্রাক্ট রয়েছে 2025 অবধি, যদি তারপরেও সাদিকুকে ছেড়ে দেয় মোহনবাগান এবং সেখানে দিমিত্রির জন্য যদি মোহনবাগান অল আউট যায়, তাহলে কিন্তু মুম্বাইয়ের সাথে একটা একদম ফেস টু ফেস ফাইট মোহনবাগানের হবে। এবং সেখানে যে ক্লাব বেটার অফারে গিয়ে রিচ করবে, বেটার স্যালারি এবং সাইনিং ইন বোনাস, যেটা আপাতত আগামী সিজন থেকে একটা বিরাট বড় ওপেন হয়ে যাচ্ছে আমাদের ট্রান্সফার মার্কেটে, যে ক্লাবগুলোর ক্ষেত্রে এই যে স্যালারি ক্যাপ রয়েছে সেটা খুব একটা ম্যাটার করবে না। হ্যাঁ, 16.5 crore মধ্যে স্যালারি ক্যাপ থাকবে, কিন্তু সাইনিং ইন বোনাসের জন্য একটা পুরো রাস্তা ওপেন হয়ে যাচ্ছে। ধরে নাও একটা প্লেয়ারের যদি কেউ স্যালারি দেখিয়ে দেয় যে আমি 1 কোটি টাকা স্যালারি দিচ্ছি, কিন্তু সাইনিং ইন বোনাসে তাকে 3 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, মানে আনঅফিসিয়ালি প্লেয়ারটা কিন্তু 4 কোটি টাকা পেয়ে গেল। এই যে 3 কোটি টাকা সাইনিং ইন বোনাসে দিয়ে দিল, এটা কিন্তু তার স্যালারি ক্যাপে কাউন্ট হচ্ছে না। তো এইগুলো ক্লাবের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজ যদি মোহনবাগান বা মুম্বাইকেও প্লে করে দেয়, তাহলে কিন্তু দিমিত্রি ট্রান্সফার নিয়ে বেশ কিছুদিন আমাদেরকে টানাপোড়েনের মধ্যে থাকতে হবে। দেখা যাক, আপাতত মোহনবাগানের প্ল্যানিং যেটা সামনে রয়েছে, যে লিগ শিল্ড জিততে হবে, টুর্নামেন্টটাকে খুব ভালোভাবে শেষ করতে হবে, এবং তারপরে প্লেয়ার ট্রান্সফার নিয়ে খুব ভালোভাবে মার্কেটে ফাইট করা যাবে। দেখা যাক, যদি দিমিত্রি সই করে তাহলে তোমরা কীভাবে দিমিত্রি সিগনেচারটাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আর্মান্দো সাদিকু থেকে যায় তাহলে সেটাকেই বা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর অবশ্যই কমেন্ট করে নিজেদের ওপিনিয়নগুলোকে শেয়ার করো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।